আসো পর্ব 2। গান শোনা শেষ করে ডিনার করতে করতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। আমি বিএসসির দিকে রওনা দিলাম। হেঁটে হেঁটে বিএসসির দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, পরিচিত কারোর সাথে যেন দেখা না হয়। এই মুহূর্তে আমার মাথায় যে একটা ভয়াবহ প্ল্যান ঘুরছে। কোনো পরিচিত লোক এই প্ল্যানের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। ভাগ্য ভালো, পরিচিত কারোর সাথে দেখা হলো না। টিএসসিতে বসে বসে ভাবছি কিভাবে আত্মহত্যাটা সেরে ফেলা যায়। কোনো ট্রাকের সামনে ঝাঁপ দিব নাকি? না, এতে চেহারা টেহারা বিকৃত হয়ে কেউ যদি পরে চিনতে না পারে তাহলে তো আবারও সেই বেওয়ারিশ লাশই, আবারও সেই আঞ্জুমান মফিদুলি। ইঁদুর মারার বিষ খাওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার পকেটে বিষ কেনার টাকা নেই। সব টাকা দান করে দেওয়া হয়েছে। আর তাছাড়া বিষ খেয়ে আত্মহত্যা করাটা মাঝে কেমন যেন একটা মেয়ালি ব্যাপার আছে মনে হলো। পানিতে ঝাঁপ দিলে কেমন হয়? আমি সাঁতার জানি না, কাজেই পানিতে ঝাঁপ দিলে মৃত্যু একেবারে শিওর শট। কিন্তু পানিতে ঝাঁপ দিলে সেটা আত্মহত্যা হিসাবে প্রমাণ হবে তো? লোকে আবার দুর্ঘটনা মনে করবে না তো? হঠাৎ মনে হলো, আমি লোকের কথা ভাবছি কেন এত? যার জন্য মারা যাচ্ছি সে তো ঠিকই বুঝবে, সে বুঝলেই আমার হলো। পানিতে ঝাঁপ দেবার ব্যাপারটা মোটামুটি ফাইনাল। এখন সমস্যা, পুকুর পাবো কোথায়? অবশ্য এটা কোনো কঠিন সমস্যা নয়। আমি থাকি শহীদুল্লাহ হলে। এই হলেই একটা বিখ্যাত পুকুর আছে। এই পুকুরকে বিখ্যাত করে দিয়েছেন বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ। শুনেছি তিনি প্রায় পূর্ণিমা রাতেই স্ত্রী কন্যাদের নিয়ে এই পুকুরে নেমে পড়তেন, নেমে গাল পর্যন্ত পানিতে ডুবে জ্যোৎস্না উপভোগ করতেন। আত্মহত্যা করতে চাইলে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত পুকুরেই করা উচিত। খুব ভালো হতো আজ যদি পূর্ণিমা হতো, কিন্তু আজ পূর্ণিমা না, এমনকি শুক্লপক্ষও না, চলছে ঘোর কৃষ্ণপক্ষ। চলুক। যে মুহূর্তে আমি শহীদুল্লাহ হলের পুকুরের উদ্দেশ্যে রওনা দিব, সেই মুহূর্তে মনে পড়ল ওখানে আমার অনেক বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র। হুমায়ুন আহমেদের দেখিয়ে দেওয়া পথে সেই সব বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়রের অনেকেই গভীর রাত পর্যন্ত পুকুর ঘাটে বসে থাকে। আমার ধারণা হুমায়ুন আহমেদ স্যার শহীদুল্লাহ হলের ছাত্রদের মধ্যে জিনের ব্যাপারটা কোনোভাবে ঢুকিয়ে দিয়ে গেছেন। আমাকে পানিতে ডুবতে দেখলে তারা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে আমাকে বাঁচিয়ে ফেলবে। কাজে শহীদুল্লাহ হলের পুকুর ইজ এ ব্যাড চয়েস। আমাকে অন্য পুকুর খুঁজতে হবে। আচ্ছা, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কি কোনো পুকুর আছে? মনে করতে পারছি না। রমনা পার্কে একটা বিশাল লেক আছে দেখেছি, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরের অবস্থাটা মনে পড়ছে না। ব্যাপারটা সরেজমিনে চেক করার উদ্দেশ্যে আমি টিএসসির যে দিকটায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটটা আছে সেই দিকে দিয়ে ঠুক করে ভিতরে ঢুকে পড়লাম। সেই সময় রাত 10টার দিকে। সোহরাওয়ার্দী উদ্যান মানে মোটামুটি একটা ভুতুড়ে জায়গা, কিন্তু আত্মহত্যা করতে এসে ভূতের ভয় পাবার কোনো মানে নেই। আমি সেই ভুতুড়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্ধকারের ভিতরে একটা বেঞ্চ খুঁজে বের করে বসলাম। মৃত্যুর আগে একটা সুসাইড নোট জাতীয় কিছু লিখে যাওয়া দরকার। কি লেখা যায় ভাবছি। যাই লিখি না কেন, ইন্টারেস্টিং কিছু হতে হবে। পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং সুসাইড নোট নাকি লিখেছিলেন জর্জ ইস্টম্যান। 35mm ফিল নামক যে বস্তুটির কারণে সিনেমা নামক মাধ্যমটার জন্ম হয়। এই ভদ্রলোক তার আবিষ্কারক। পরবর্তীতে কোডাক কোম্পানি প্রতিষ্ঠাতা করে বিরাট ধনী লোক
বনে যান তিনি। ৭৭ বছর বয়সে এসে তিনি যখন দেশের জীবনে দেখেন জীবনে আর নতুন কিছু করার নেই, আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তার সুসাইড নোট ছিল এরকম: টু মাই ফ্রেন্ডস, মাই ওয়ার্ক ইজ ডান, হোয়াট ওয়েজ। আমাকেও এমন একটা কিছু লিখে যেতে হবে যেন ইস্টম্যান সাহেবের মতো আমার সুসাইড নোটও সারা দুনিয়ায় বিখ্যাত হয়ে যায়। কি লেখা যায় সেটা নিয়ে ভাবার জন্য আমি 12 মিনিট সময় বরাদ্দ করলাম। তারপর 3 মিনিট একটা সিগারেট খাবো এবং ঠিক 15 মিনিটের মাথায় মাই ওয়ার্ক উইল বি ডান। 2 মিনিট যেতে না যেতে দেখি একটা নারীর মূর্তি আমার কাছাকাছি এসে নানা রকম ইশারা ইঙ্গিত করা শুরু করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে এই স্থানে আত্মহত্যা করার প্ল্যান মুলতবি করলাম। এই স্থানে জীবন দিলে আমার পরিচিত লোকজন ভাববে নিশ্চয়ই আমি এখানে কোনো আকাম কুকাম করতে গিয়ে পটল তুলেছি। মান সম্মান কিছুই থাকবে না। সবচেয়ে বড় কথা, পরকালে বাপ মাকে মুখ দেখাবো কিভাবে? আমি উদ্যান থেকে বের হয়ে আসার জন্য বেঞ্চ থেকে উঠে হাঁটা দিলাম। এমন সময় অন্ধকার থেকে এক পুলিশ উদয় হয়ে এসে বলল, এই যে ভাই, এদিকে আসেন। বুঝলাম উদ্যানের আধারে শুধু পতিতাই থাকে না, পুলিশও থাকে। আমি চেহারায় যথেষ্ট ভদ্রভাব এনে পুলিশের সামনে গিয়ে বললাম, জি বলেন। প্রবল সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে সেই পুলিশ আমাকে জিজ্ঞেস করলেন, নাম কি? আমি বললাম, জোবায়ের আহসান। তিনি বললেন, তা জোবায়েত আহসান সাহেব, এত রাতে পার্কে কি করছেন? আমি মনে মনে ভাবছি বেটাকে সত্যি কথাটা বলাটা উচিত হবে কিনা। সত্যি না বললে কি বলে পারি পুলিশের চক্করে পড়ে যেতে পারি। জীবনের শেষ মুহূর্তে পুলিশের চক্কর সুখকর হবে না। ভাবলাম সত্যি কথাই বলি। বললাম, কিছু না, মন ভালো নাই তাই ভাবলাম পার্কে বসে থাকি কিছুক্ষণ। কি করেন? ইউনিভার্সিটিতে পড়ি। এই উত্তরটা শোনার পর সাধারণত পরের প্রশ্নটা হয় কোনো সাবজেক্ট। আমি মনে মনে এই প্রশ্নটা শোনার জন্য তৈরি হচ্ছি, কিন্তু পুলিশ সাহেব আমাকে এই প্রশ্ন না করে জিজ্ঞাসা করলেন, ছাত্রলীগ করেন? আমি বললাম না। আমার উত্তর শুনে তিনি খুশি হলেন। খুব সম্ভবত ছাত্রলীগ করি শুনলে বোধহয় আমাকে বেশি ঘটানো যাবে না। তাই যেহেতু আমি ছাত্রলীগ করি না, তিনি আমাকে ঘটানোর সিদ্ধান্তই নিলেন। একজন জুনিয়রকে ডেকে তিনি বললেন, এই রোমিও মন ভালো করতে এত রাইতে পার্কে আইছে। ওরে পিকআপে তোল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, সরি, মাই ওয়ার্ক ইজ নট ডান ইয়েট, লেট ওয়েট। মুহূর্তের মধ্যে আমাকে পিকআপে তোলা হলো। আমি ভাবছি, কি মুশকিল রে বাবা, শান্তিমতো মান সম্মান নিয়ে একটু আত্মহত্যা করব, সেই উপায়ও নেই। পকেটে টাকাও নেই যে ঘুষ টুস দিয়ে ছাড়া পাবো। বর্ণাঢ্যদের সাহায্য একজন মৃত্যুপথযাত্রীর সর্বস্ব হিসেবে আমার সব টাকা দান করা হয়ে গেছে। আমাকে পিকআপে তুলে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে। আমার সঙ্গে বাকি যাদেরকে আনা হয়েছে তাদেরকে সরাসরি হাজতে ঢুকিয়ে দেওয়া হলো। আমাকে এখনো হাজতে দেয়নি। পুলিশের যে দলটি আমাকে ধরে এনেছে তারা আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ একে তো আমি নিজেকে ঢাকা ইউনিভার্সিটি হিসেবে দাবি করেছি, তার উপর আমার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স তারা পাচ্ছে না। সে সময়কার পুলিশ অনেক মানবিক ছিল, তারা এভিডেন্স গোনায় ধরত। এখানকার পুলিশদের মনে হয় এভিডেন্স শোনার না, ধরলেও চলে। প্রায় পত্রিকায় দেখি এভিডেন্স না থাকলে তারা পকেটে
গাঁজা ইয়াবার পোটলা ঢুকিয়ে এভিডেন্স বানিয়ে নেয়। আমাকে একটা চেয়ারে বসিয়ে রেখে তারা অপেক্ষা করছে ওসি সাহেবের জন্য। ওসি সাহেব বিশেষ কোনো অপারেশনে ছিলেন। তিনি আসতে আসতে রাত প্রায় 1টা বাজলো এবং তারপর ওসি সাহেবের কামরায় আমাকে ডাক পড়ল। শাহবাগ থানার ওসি সাহেবের কামরায় কোন ওসি নেই, বড় একটা জিএসি ফ্যান লাগানো আছে, কিন্তু এই তীব্র গরমেও সেটা চলছে না। কেন চলছে না কে জানে। ওসি সাহেবের কি সর্দি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে? দেখে তো মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম।